সে কি করতেছে না কি দেখাইতে আছে তারে ঠাস করে গুলি করবে। এটা তো ডেমোক্রেট না, এটা অটোক্রেটিক কিছু হয় না, এটা যুদ্ধের মতো। নিরস্ত্র মানুষের সাথে যুদ্ধ করা এটা অন্যায় 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 অন্যায়। এটা সম্ভব যদি বিচার বিভাগ চায়। উনি ফার্স্ট ব্যক্তি যিনি শেখ হাসিনারে বেইল দিছিলেন। বিচার বিভাগের চাওয়া উচিত উচিত তো বিচার বিভাগের অবশ্যই স্বাধীনতা দিতে হবে, সম্মান রেখে যাওয়ার পথটা খোলা উচিত। চোরেও কিন্তু এসকেপ রুটটা আগে গিয়া দেখবেন যে চুরি করে সামনের দরজা দিয়ে বা ওই শীত খুঁইটা কিন্তু একটা দরজা খোলা রাখে যে জায়গায় দিয়ে ভাগবে। তো এরা তো তাও রাখে না। এবং একটা জিনিস আমি বলি যে রাজনৈতিক অভিজ্ঞতাটা কোথায়? 14 দলের যিনি সমন্বয়ক আমির হোসেন আমু, যার হাত ধরে আপনার রাজনীতিতে আসা। হ্যাঁ, আমার গুরু হিসাবে আমি বলতেছি না, রাজনীতি হিসাবে, কিন্তু সত্যিকার দেখেন একটা যে অভিজ্ঞতা কি রকমের। উনি কিন্তু বললেন যে ডায়ালগ করা উচিত, সংলাপ করা উচিত বিরোধীদের সাথে। ওনার রিপ্লাই দিলেন খুব স্ল্যাং ল্যাঙ্গুয়েজে ওবায়দুল কাদের সাহেব। এটা উচিত হয়েছে, কোনটা সঠিক ছিল? সাধারণ সম্পাদক হিসেবে তার ভূমিকা আপনি কিভাবে দেখেন? সাধারণ সম্পাদক হিসেবে আমার মনে হয় এত ওয়ার্স সাধারণ সম্পাদক বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দলে আমি দেখি। তো শেখ হাসিনা তাকে করেছিলেন কেন? করেছিলেন লয়াল টু হার্ট বোধহয়, প্রবাবলি। এবং উনি শেখ হাসিনাই বলতে পারবেন এটার জবাব, আমি তো দিতে পারবো না। আচ্ছা, আমার কাছে দেখতে ভালো লাগতো যে একটা ক্লাউন দেখতেছি, তার হাঁটা চলা ল্যাঙ্গুয়েজ তো কোনো কিছুই নর্মাল না। হয়তো আমার চোখের ভুল বা আমার দৃষ্টিভঙ্গির ভুল, আমার কানের শোনা ভুল, কিন্তু আমার কাছে তাই মনে হয়েছে। আমি খুব এনজয় করতাম। আচ্ছা, তার কোনো বক্তব্য আমি সিরিয়াসলি নিতাম না। এই ফখরুল, এই কি কি আন্দোলন করো তুমি? ফখরুল মির্জা, আপনি দেখেন এই নওগাঁর জলিল সাহেব আর এই আমাদের এই অ্যাডভোকেট দেলোয়ার সাহেব, বিএনপির দিদেন দুই সম্পাদক সেক্রেটারি, এরা যখন ডায়ালগ করছেন একজন আরেকজনের চাহা ই করে দিতেছেন, এইসব ল্যাঙ্গুয়েজ শুনছেন? শুনি নাই। এখন এদের কাছ থেকে নতুন শিখতে হয়। ইভেন দেন ওবায়দুল কাদের এবং আপনি জাহাঙ্গীর কবির নানকের বক্তব্য শোনেন, দুইটার ভিতরে আকাশ পাতাল ব্যবধান। লাস্ট বক্তব্য তো রাখছে জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের তরফ থেকে, সেটা তো অনেক ম্যাচুরিটি আছে। কিন্তু তারটা থাকবে না কেন? তারটা ওই এই কোথাও জায়গা না পাই আমি। নানক সাহেবেরও তো বোধহয় একদম শেষ যে বক্তব্য ছিল সেটা হচ্ছে যে আমরা ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছি। সেটা আছে না, সেটা তো আছেই, ও ধরনের বলবেই। সেটা না, আমি বলছি বলাটা সমীচীন কি সমীচীন না আমি বলতেছি না। আমি বলতেছি দুইজনের পার্থক্যটা যদি দেখেন তাহলে দুইটার ভেতর কিন্তু ল্যাঙ্গুয়েজই আছে। আমরা এবার একটু আবার বিচার বিভাগের দিকে চলে আসতে চাই। 2007 সালে মানে নির্বাহী বিভাগ বিচার বিভাগ আলাদা করার একটা চেষ্টা হলো, মানে আলাদা সচিবালয় হবে। এরপর আর কখনোই হলো না। কথিত আছে যে আওয়ামী লীগের যারা আইনমন্ত্রী ছিলেন, প্রথমে কামরুল ইসলাম সাহেব, পরে আনিসুল হক সাহেব, কেউই চাননি। তার কারণ হচ্ছে যদি করা হতো তাহলে সরকারের নিয়ন্ত্রণটা কমে যেত। তো আপনার কাছে কি মনে হয় যে হলো না কেন? এখন কি আপনার কাছে মনে হয় যে সম্ভব হবে এটা আদৌ? এটা সম্ভব যদি বিচার বিভাগ চায়। বিচার বিভাগ কি চাবে? বিচার বিভাগের চাওয়া উচিত উচিত তো। সরকারের এই দুটোকে আলাদা করতে গেলে এখন কোন পথে হাঁটা উচিত? বিচার বিভাগের অবশ্যই স্বাধীনতা দিতে হবে। এবং আমি আরেকটা কথা বলি, এই বিচার বিভাগের বেলা আপনি দেখবেন এইটা কিন্তু এখন পর্যন্ত কখনোই গভর্নমেন্ট কত ইনকাম কত খরচ এটা বলে না। এখন পর্যন্ত গভর্নমেন্টের বাজেটে আমি দেখি না, যদিও তারপরও জানি, কারণ দুইটা মিনিস্টারের কাছে কিন্তু আমি গেছি যে আমার এই দাম কত আমাদের ইনকাম। আমরা তো একটা রেভিনিউ দেই, এই কোর্ট ফি, নন জুডিশিয়াল স্ট্যাম্প, এই জুডিশিয়ারি থেকে এই রেভিনিউটা ফান্ডে জমা হয়। এটা কিন্তু অলওয়েজ সারপ্লাস। গভর্নমেন্ট একটা হিসাব করে তো বাজেট দেওয়ার সময় যে এইটাই হবে।
অলওয়েজ সারপ্লাস। তারপর এটা তারা করে কি, তারা এটা মিলেই ফেলায়, আমার আপত্তি নেই। অ্যাপ্রোপ্রিয়েট দেন, ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করে দেন, পাকিস্তানের সাথে কম্পেয়ার করে দেন। আপনি ইউনোরে দেন পাজেরো প্রাডো, আর আমার সুপ্রিম কোর্টের জাস্টিসদের দেন নিসান ব্লুবার্ড। ওনারা তো সেটা নিয়ে সন্তুষ্ট। ওনারা তো ওই তো বললাম যে এনাদের বলারও কিছু নাই। এটা কৃষ্ণা দেবনাথ একটা কথা বলছেন, বিচারপতি কৃষ্ণা দেবনাথ, যে বিচার স্বাধীন করে দিলেই হবে না, মানসিকতাও স্বাধীন থাকতে হবে, স্বাধীনভাবে কাজ করার মতো। বিচারকরা কি স্বাধীন না? বিচারকরা তো স্বাধীন যদি নিজের মনে করতেন, তাইলে এইটা একমাত্র, খারাপ হোক ভালো হোক, কিন্তু ইতিহাসে থাকবে এসকে সিনহা, ইতিহাসে হিরো হিসাবে থাকবে। সে কিন্তু এইটা নিয়েই ফাইট করতে গিয়ে আউট হয়ে গেছে। একটা আদালতে একটা কথা খুব প্রচলিত আছে, এক ধরনের অভিযোগ আছে, অনেকে বলে যে ওপেন সিক্রেট, যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সাথে নাকি প্যারালালি আইন মন্ত্রণালয় চালাতেন আইনজীবী তৌফিকা করিম। এবং এইটা আমি বলবো না, কারণ এটা সবাই আমার থেকে অনেক জুনিয়র। মানে এরকম অভিযোগ তার মানে আপনি শুনেছেন, সত্যতা আছে এসব অভিযোগের? সত্যতা কি মিথ্যা আমি বলবো না। আমি আমার কাছে সবার সম্পর্কে, পার্টিকুলারলি লয়ার্স কমিউনিটি, আমি এখন অন্যভাবে আসি। বিচার বিভাগ তো দুর্নীতি মুক্ত করে না কেন? আজকে যার যার কোর্ট, সুপ্রিম কোর্ট থেকেই শুরু হোক, প্রধান বিচারপতি বলুক যে হ্যাঁ, কোনো কোর্টের যদি কর্মচারী, পিয়ন থেকে শুরু করে কেউ এগেনস্টে কোনো এলিগেশন হয়, উইদিন 3 days সেইটার ইনভেস্টিগেশন করে যদি পায়, সত্যতা পায়, তাহলে তাকে টার্মিনেট করবে এবং জেলে পাঠাবে। এইখান থেকে যদি শুরু হয়, সারা বাংলাদেশে বিচার বিভাগ থেকে দুর্নীতি মুক্ত হবে। এখন শুনি আমি, আমার কাছ থেকে কেউ ঘুষ নেয়। এমনও নাকি অভিযোগ আছে যে কিছু কিছু বেঞ্চ আছে, যেসব বেঞ্চে আগের দিন মানে হত্যাকাণ্ড ঘটানোর পর পরের দিন জামিন পাওয়া যেত। এরকম কি শুনেছেন নাকি আপনি, বা জানেন নাকি? শুনছি, দেখি নাই। আচ্ছা, এখন আমার বেলা হইল কি, আমি যখন থেকে প্র্যাকটিস করছি, আমি কাউকে 1 পয়সা ঘুষ দেই না। আজকে একটা আপনি খোঁজ নিয়ে দেখেন, যে কারণে আমি গেলে পরে আগে আমারটা হয়ে যায়, সিনিয়রিটির কারণে হোক বা আমার নিয়ে ঝামেলা না হয় সেই কারণে হোক, আমি কিন্তু দাঁড়াই প্রোটেস্ট করতাম। কোনো জুনিয়রে কোনো জাজ খারাপ বিহেভ করলে পরে প্রোটেস্ট করতাম। এটা আমি শিখছি, ফার্স্ট অ্যাটর্নি জেনারেল ছিল MS খন্দকার, তার কাছ থেকে। ইভেন এই বিচারপতির, প্রধান বিচারপতির পিতা, সেই যে ইস্তেক আহমদ, আমি দেখছি উনি প্রোটেস্ট করতেছেন। ডক্টর কামালের তো এইরকমের বলতে শুনছি যে আমি যদি ল স্কুল খুলতাম, আপনার কেউ, বিচারপতিদের বলতেছে, আপনার কেউ সেখানে অ্যাডমিশন নেওয়ার মতো থাকতো না। তা আমি একটা জিনিস ফলো করি, আমি তাদের পায়ের নখের যোগ্যতা আমার নাই, কিন্তু তারপরে বলবো যে তাদের কাছ থেকে যেটা শিখছি সেটা হলো যে ঘুষ দিয়ে মামলা করব না, কোথাও না। হারিয়ে যেতে আমি ল পয়েন্টে যাব। আমার একবার এক CMM, যখন আমি চলে আসি লোয়ার কোর্ট থেকে, লোয়ার কোর্টে আমার প্রচুর ব্রিফ ছিল, তখন 3টে ছিল আমার ক্লার্ক। একদিন এক কোর্ট আমার বললো যে আপনি এত ল বই দেখান কেন? আমি বললাম যে আমি বই, ল বুক দেখাবো না আমার রিস্ট অ্যান্ড ফিস্ট দেখাবো, কোনটা আপনি দেখতে চান? এটা কিন্তু লায়াবল ফর কন্টেম্প্ট অফ কোর্ট, কিন্তু উনি রিপ্লাই দেন নাই। এরকম ল বুকে ফলোই করে না। এই যে অ্যাপিলেট ডিভিশনের জাজমেন্ট আছে, ব্লাস্ট ভার্সেস স্টেট, এই 54 এবং 167 নিয়ে যে গাইডলাইনগুলো আছে, ওনারা কেন ফলো করেন না? কেন ফলো করেন না? এবং করেন না দেখে তো সুমোটো সুপ্রিম কোর্টের এখতিয়ার আছে তাদেরকে কল করার, করেন না তো। এই কারণেই তো পায়। আপনি আরেকটা বিষয় আমি বলি, লোয়ার কোর্টের জুডিশিয়ারিতে আমার মতে যেটা, সেটা হলো এই জুডিশিয়ারির ভালো ভালো ছেলেরা যায়, কিন্তু প্রপার ট্রেনিংটা নাই, প্রপার ওয়ে ট্রেনিংটা নাই। তাদের 5 বছর গেলে একটা প্রমোশন না, তার অ্যাক্টিভিটির উপর প্রমোশন হবে, তার এত বছরই হয়েছে না। তো বিচার বিভাগের যে সংস্কারের জন্য একজন দায়িত্বপ্রাপ্ত হয়েছে, আপনি কতটুকু আশাবাদী হচ্ছেন? নাইম ভাইরে আমি চিনি জি, ব্যক্তিগতভাবে,
উনি 1/11 এর সময় খুব স্ট্রং কিছু তার ভূমিকা ছিল। হ্যাঁ ছিল 1/11 এর সময় উনি ফার্স্ট ব্যক্তি যিনি শেখ হাসিনারে বেইল দিছিলেন। তারপর সবাইকেই দিচ্ছেন, শেখ হাসিনারটা ফার্স্ট উনিই দিচ্ছেন। তো আশাবাদী কেমন আপনি? না, উনিও ইচ্ছে করলে পরে এটা পারবেন, কারণ উনি ছিলেন তো ওইখানে দেখছেন যে কিভাবে সুপার সিট হইলে পরে ভিকটিম হয়। উনি ওয়ান অফ দ্য ভিকটিম। তাহলে অন্তত এইটা চেঞ্জ উনি করবেন, কোয়ালিটির বেসিসে যাতে আসে সেইটার চেষ্টাটা করবেন। উনি করাপশনের ধারে কাছেও ছিলেন না, এবং ওনার ফ্যামিলি ট্রেডিশন কিন্তু অত্যন্ত চমৎকার। ওনার ফাদার নাম করা লয়ার ছিলেন, উনিও নাম করা লয়ার। ওনার কাজিন ছিলেন ফকির শাহাবুদ্দিন সাহেব, সেকেন্ড অ্যাটর্নি জেনারেল অফ বাংলাদেশ, এবং উনি কিন্তু বাপের চেম্বারে বসেন, উনি কাজিনের চেম্বারে বসছেন। এবং ওনার ছেলেও কিন্তু লয়ার, বখতিয়ার। সেটা হচ্ছে যায় তো পুলিশের কাছে। পুলিশ তো কোঅপারেশনের জায়গায় আছে আমার ধারণা। আচ্ছা, এখনো পর্যন্ত বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ আপনি এখন যান না একটা জিডি করতে, নেবে না, বলবেও না যে নেব না, একটু ই নাই, ডিউটি অফিসার নাই, নাই, এই বলবে। এদের কনফিডেন্স আনতে হবে, এটা ড্রেস চেঞ্জ করে হবে না। কিভাবে হবে তাহলে? হ্যাঁ, কিভাবে হবে? আপনি তো এদেরকে যে আইন শিখাচ্ছেন সেটা ব্রিটিশের ওই সিপাহী বিদ্রোহ কন্ট্রোল করার আইন। আইন নিয়ে বলছেন নতুন করে করতে হবে না, এদের মেন্টালিটি আপনি মোটিভেশন করেন না, সেই মোটিভেশনটা তাকে দেন যে এটা স্বাধীন দেশ, এখানে তোমার ডিউটি হয়েছে নট পিটানো না, গুলি করা না, তোমার হয়েছে পিপলসরে প্রোটেকশন দেওয়া, তার সেফটি, সিকিউরিটি, পিস, এইটা তুমি অ্যাসিওর করবা। এইভাবে মোটিভেট করতে গেলে পরে কিন্তু তারা চেঞ্জ ঠিকই হবে। আপনি ড্রেস থেকে কিছু আসে যায় না। পাকিস্তান আমলে হাফ প্যান্ট পরা পুলিশ আমি দেখছি, লাঠি নিয়ে ঘুরে বেড়াইতো, লাঠি, বেতের লম্বা লাঠি নিয়ে ঘুরে বেড়াইতো। কই তাদের ওই লাঠির যন্ত্রণা তো অস্থির ছিল, ব্রিটিশ আমলেও লাঠি ছিল, এই আমলেও সেটাই। এই আমলে লাঠি নেই, ফুল প্যান্ট হয়েছে, ড্রেস চেঞ্জ হয়েছে, আর গুলি করার। তো গুলি করার এইটার তো কতগুলো আইন কানুন আছে। সেখানে একজন ম্যাজিস্ট্রেট থাকতে হবে যার অর্ডার দিতে হবে, সেখানে একটা রেড ফ্ল্যাগ মিছিল থাকতে হবে, রেড ফ্ল্যাগ কাটতে হবে যে এরপরে আর আগাবো না। দূরে বৈশা আবু সাইদ